গল্পের শুরু হয় আফগানিস্তানের কান্দাহার থেকে। এটা সেই সময় যখন আফগানিস্তানের উপর আমেরিকার নিয়ন্ত্রণ ছিল। এখানে আমরা এক আমেরিকান কনভয়কে দেখি, যাদের গাড়ি খারাপ হয়ে যায়। আর এখন সেই গাড়ি ঠিক করার জন্য একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আসে, যার নাম সার্জেন্ট 81। আসলে এই কনভয়তে তার ভাইও আছে, যারা অনেক দিনের পর একে অপরের সঙ্গে দেখা করতে পেরে খুব খুশি হয়। সার্জেন্ট 81-এর ভাই বলে, মনে আছে আমরা আর্মি রেঞ্জার্স হতে চেয়েছিলাম, এখনও আমরা সেই স্বপ্ন পূরণ করতে পারি। কিন্তু সার্জেন্ট 81 মনে করে এখন অনেক দেরি হয়ে গেছে। ঠিক তখন তালেবান তাদের উপর হামলা চালায়। এই হামলায় সার্জেন্ট 81-এর ছাড়া সবাই মারা যায়। সার্জেন্ট 81-এর পা ভীষণভাবে আহত হয়। সে তার ভাইয়ের কাছে যায়, তাকে কাঁধে তুলে ধরে, কারণ তার নিঃশ্বাস এখনও চলছে। কিন্তু হাসপাতাল পৌঁছানোর আগেই তার ভাই মারা যায়। এরপর সার্জেন্ট 81-কে সিলভার স্টার অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়। আর ঠিক তখনই তার চোখ খুলে যায়। সে একটি বাসে থাকে যেখানে আরও অনেক সৈনিক রয়েছে। আসলে সে আর্মি রেঞ্জার্সের ট্রেনিংয়ের জন্য যাচ্ছিল, যেমনটি তার ভাই চেয়েছিল। সেই ঘটনার 2 বছর পেরিয়েছে, কিন্তু আজও সে সেই ঘটনা ভুলতে পারেনি। শীঘ্রই তারা জঙ্গলের মধ্যে একটি গোপন ক্যাম্পে পৌঁছায়। সেখানে তাদের ট্রেনিং শুরু হয়। ট্রেনিং অত্যন্ত কঠোর। সার্জেন্ট 81 এখানে কাউকে বেশি কাছের মনে করে না, তবু সে তার ট্রেনিং শেষ করে। একই সঙ্গে এখন তার ঘুমও খুব কম হয়। তার সিনিয়র অফিসাররা চান যে সে টিম লিডার হয়ে উঠুক, কিন্তু এতে তার কোনো আগ্রহ নেই। এবার একটি এক্সারসাইজ হয় পুলের মধ্যে, যেখানে ডাম্বেল নিয়ে হাঁটতে হবে এবং সবচেয়ে বেশি সময় পর্যন্ত যারা পানির নিচে থাকবে তারা এই টাস্ক সম্পন্ন করবে। সার্জেন্ট 81 পানির নিচে হাঁটতে হাঁটতে সেই মুহূর্তটি মনে করে, যখন সে আহত পায়ে তার ভাইকে কাঁধে তুলে এগিয়ে যাচ্ছিল। সে অতীতের স্মৃতিতে এতটা ডুবে যায় যে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এবং সে অচেতন হয়ে পড়ে। তাকে পানি থেকে বের করে হোশে আনা হয়। এরপর তার সিনিয়ররা তাকে ডাকে। সে অফিসের বাইরে অপেক্ষা করতে থাকে এবং তখন নিউজে দেখায় যে আকাশে একটি অ্যাস্টেরয়েড পৃথিবীর দিকে এগোচ্ছে। কিন্তু এতে অদ্ভুত পরিবর্তন ঘটছে। এটি নিজের মধ্যে ভেঙে পড়ছে, যা বিজ্ঞানীরাও বুঝতে পারছে না। অফিসের ভেতরে ডাকা হয়। সেখানে তার মেজর ও কমান্ডার রয়েছেন। তারা বলেন, তোমার ট্রেনিং ছেড়ে দেওয়া উচিত, কারণ তুমি পিটিএসডি অর্থাৎ পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের সম্মুখীন। বড় কোনো ঘটনার পর মানুষের মস্তিষ্ক এমন অবস্থায় চলে যায়। তোমার পুরোপুরি সুস্থ হবার জন্য কাউন্সেলিং প্রোগ্রামে অংশ নিতে হবে। এজন্য তোমাকে রেঞ্জার্স প্রোগ্রাম ছেড়ে তোমার বাড়ি ফিরে যেতে হবে। কিন্তু সার্জেন্ট 81 মেনে নেয় না। সে বলে, আমি কোনো মূল্যে এই প্রোগ্রাম ছাড়ব না। মেজর বলেন, আমি আজ পর্যন্ত তোমার মতো প্রার্থী কখনো দেখিনি। কিন্তু তুমি একজন ইঞ্জিনিয়ার, তুমি জানো প্রতিটি মেশিনের সীমা থাকে, আর তোমার সীমা শেষ হয়ে গেছে। এজন্য এই কাগজে সই করো এবং বাড়ি চলে যাও। সার্জেন্ট 81 দাঁড়ায় এবং বলে, আমার প্যারেডের প্রস্তুতি করতে হবে। এটি বলে সে চলে যায়, যা মেজর ও কমান্ডারকে অত্যন্ত রেগে দেয়। পরের দিন আমরা দেখি অনেক রেঞ্জারকে প্রোগ্রাম থেকে বাদ দেওয়া হয়েছে, কারণ তারা তাদের টাস্ক সম্পন্ন করতে পারেনি। কিন্তু এখনও সার্জেন্ট 81 এতে অংশ নেয়। কমান্ডার সকলকে জানান, এখন তোমাদের ফাইনাল টাস্ক শুরু হচ্ছে। যদি তোমরা এই টাস্ক সম্পন্ন করো, তাহলে তুমি একজন রেঞ্জার হয়ে যাবে। এটা শুনে সবাই খুব খুশি হয়। এরপর তাদের একটি জায়গায় ডাকা হয়, যেখানে কমান্ডার তাদের একটি মিশন দেন। তিনি বলেন, জঙ্গলের মাঝে আমাদের একটি এয়ারক্রাফটকে শত্রুরা গুড়িয়ে ফেলেছে। তোমাদের জঙ্গলের মাঝখানেই ফেলে দেওয়া হবে। তোমাদের কাজ হল সেই এয়ারক্রাফটের কাছে পৌঁছে সেটি ধ্বংস করা। সাথে গ্রামের মধ্যে আমাদের পাইলটকে বন্দী করে রাখা হয়েছে। তোমাদের সেই পাইলটকে মুক্ত করে বেসে ফিরিয়ে আনা হবে। এই তোমাদের মিশন। পুরো মিশনটি সার্জেন্ট 81 নেতৃত্ব দেবে। তারপর সবাইকে জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া হয়। তারা সারাদিন হাঁটতে থাকে। রাতে যখন কোথাও বিশ্রাম নিচ্ছিল, তখনই হঠাৎ একটি ভীষণ বড় বিস্ফোরণ হয়। তারা যখন আকাশের দিকে তাকায়, দেখতে পায় আগুনের মতো জ্বলন্ত ছাই আকাশে ভেসে যাচ্ছে। আসলে তাদের কাছে যা পড়েছিল সেটিই সেই অ্যাস্টেরয়েড, যা এখন টুকরো টুকরো হয়ে পৃথিবীতে পড়ছে। সবাই মনে করে আমাদের কমান্ডার হয়তো জানে আমরা বিশ্রাম নিচ্ছি, তাই আমাদের ভয় দেখানোর জন্য এখানে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এরপর তারা রাতভর তাদের মিশনে এগিয়ে যায় এবং পরের সকালে তারা সেই নদীর কাছে পৌঁছায় যেখানে সেই এয়ারক্রাফট আছে যা ধ্বংস করতে হবে। সাথে তাদের রেডিওও রাত থেকে কাজ করছে না। এরপর সার্জেন্ট 81 তার পুরো দলকে বলেন, আমাদের যত দ্রুত সম্ভব এয়ারক্রাফটটি ধ্বংস করতে হবে। তখনই তিনি দেখতে পান জঙ্গলের মাঝখানে কিছু জ্বলজ্বল করছে। তাই তিনি তার পুরো দলকে বলেন, তোমরা এয়ারক্রাফটের কাছে গিয়ে বোমা চালাও, আমি জ্বলজ্বলে জিনিসটি দেখছি। এবার তার দল এয়ারক্রাফটের কাছে গিয়ে বোমা স্থাপন করে
একই সঙ্গে আমরা সার্জেন্ট 81কে দেখি, যিনি সেই জলজলে জিনিসের কাছে পৌঁছান যা আসলে সেই এয়ারক্রাফট যেটি ধ্বংস করতে তাদের এখানে পাঠানো হয়েছে। ঠিক তখনই বিস্ফোরণের শব্দ আসে, কারণ তার সঙ্গীরা বোমা চালিয়েছে, কিন্তু তারা দেখেন এয়ারক্রাফটের একটি আঁশও ঝরে যায়নি। এরপর ওই ফ্লাইং অবজেক্ট আকাশে উঠে তাদের উপর আক্রমণ শুরু করে। এটি একটি অত্যন্ত বিপজ্জনক যুদ্ধযন্ত্র। সার্জেন্ট 81ও সেখানে পৌঁছে এবং তার অনেক সৈনিককে সেই ওয়ার মেশিন ধ্বংস করে দেয়। কোনোভাবে সার্জেন্ট 81 এবং কিছু সৈনিক বেঁচে যায়। এখন সার্জেন্ট 81 উপরে উঠে রেডিও ধরার চেষ্টা করে, কিন্তু দেখেন ওয়ার মেশিন রেডিওটিকে ধ্বংস করে দিয়েছে। ঠিক তখন সামনে একজন সৈনিক থাকে, যিনি এখনও বেঁচে আছেন। সে নিজেকে বাঁচানোর জন্য গুলিয়ে গুলিয়ে এগোচ্ছে। তখনই তার সামনে সেই ওয়ার মেশিন চলে আসে, যা এখন নিজের পায়ে হাঁটছে। এটি এক ধরনের রোবট, যা সেই সৈনিককে স্ক্যান করে ধ্বংস করে দেয়। সার্জেন্ট 81 এটি দেখে তার সঙ্গীদের কাছে ফিরে আসে এবং বলেন, ওই ফ্লাইং মেশিন এখন তার পায়ে হাঁটছে। এটি একটি যুদ্ধযন্ত্র, যা মানুষকে খুঁজে তাদের ধ্বংস করছে। আমাদের দ্রুত নিচের চটানে নামতে হবে। আমাদের অস্ত্র ফেলে দিতে হবে এবং রশি দিয়ে নিচে নামতে হবে, কারণ তাদের অস্ত্রে বিশেষ ধরনের অ্যাডাপ্টার আছে, তাই ফায়ার করা সম্ভব নয়। কারণ তাদের মিশন আসলে একটি প্ল্যান্টেড টাস্ক ছিল। এটি কোনো আসল মিশন নয়, বরং একটি পরীক্ষা। এরপর তারা তাদের বন্দুক ফেলে রশি ধরে নিচে নামা শুরু করে। উপরে একটি সৈনিক থাকে, যিনি রশি ধরে রেখেছেন। ওই সময় সার্জেন্ট 81 নিচে থাকে এবং তার কম্পাস নিজে থেকেই প্রচণ্ড গতিতে ঘুরতে শুরু করে। সে বুঝতে পারে যে ওয়ার মেশিন তার আশেপাশেই রয়েছে, কিন্তু তার শেষ সৈনিক নিজে পৌঁছানোর আগে ওয়ার মেশিন তাকে স্ক্যান করে ধ্বংস করে দেয়। ফলশ্রুতিতে স্টাফ নাম্বার 7, যিনি তাদের সাহায্য করতে এখানে এসেছিলেন, উপরের দিক থেকে নিচে পড়ে যায়। তার পা ভীষণভাবে আহত হয়, আর এখন ওয়ার মেশিন পাহাড়ের উপরে অবস্থান করছে। এটি তাদের স্ক্যান করতে শুরু করে, কিন্তু তারা পাহাড়ের নিচে লুকানো থাকে এবং 7-এর আহত পা মেশিনের রেঞ্জে চলে আসে। এরপর মেশিন তাদের উপর আক্রমণ শুরু করে। তারা নিজের জীবন বাঁচাতে দ্রুত ওই ওয়ার মেশিনের রেঞ্জ থেকে দূরে চলে যায়। তাদের বুঝতে পারছে না এই মেশিন কোথা থেকে এসেছে। কিছু মানুষ মনে করে এটি রাশিয়ার কাজ, আবার কেউ কেউ মনে করে চীনা করেছে, কিন্তু সত্যি কিছু অন্য কিছু। এরপর তারা 7কে সঙ্গে নিয়ে এগোতে থাকে। সামনে একটি নদী আসে, যার স্রোত অত্যন্ত প্রবল। সার্জেন্ট 81 নিজের জীবন বাজি রেখে নদীর অন্য পারে রশি বেঁধে দেয়। যখন তারা রশি ধরে নদী পার হওয়ার চেষ্টা করে, তখন কম্পাস আবার প্রচণ্ড গতিতে ঘুরতে শুরু করে। সার্জেন্ট 81 বুঝতে পারে ওয়ার মেশিন কাছেই আছে। এরপর ওয়ার মেশিন তাদের উপর আক্রমণ করে। রশি ছিঁড়ে যায়, সবাই নদীতে পড়ে যায় এবং স্রোতের সাথে ভেসে যেতে থাকে। ওয়ার মেশিনও তাদের শেষ করতে নদীর ভিতরে ঢুকে পড়ে, কিন্তু তারা নিজেরা বাঁচার জন্য নদীর ভিতরে চলে যায় এবং মেশিনের হাত থেকে দূরে চলে যায়। আসলে তারা দ্রুত ক্যাম্পে পৌঁছতে চায়। নদীর স্রোতের কারণে তারা ক্যাম্পের কাছে চলে আসে, কিন্তু সেখানে পৌঁছলে তারা দেখতে পায় ক্যাম্প নেই, শুধু ধ্বংসস্তূপ। এর মানে ওয়ার মেশিন সেখানে আগেই পৌঁছে সবাইকে মারেছে। পুরো জায়গা ধ্বংস হয়ে গেছে। সার্জেন্ট 81 স্থানটি লক্ষ্য করে তার সঙ্গীদের বলে, ওয়ার মেশিন পৃথিবী থেকে নয়, এটি আকাশ থেকে এসেছে। সেই সবাইকে একটি পাহাড় দেখায়, যা অনেক উঁচু। তিনি বলেন, সবচেয়ে প্রথম এটি সেই পাহাড়ের সাথে ধাক্কা খেয়েছিল, তারপর নদীর দিকে নামেছিল। আমরা চেষ্টা করেছি এটি ব্লাস্ট করতে, তখনই এটি আমাদের ওপর আক্রমণ শুরু করেছে। ঠিক তখন একজন সৈনিক বলে, অনেক দিন ধরে টিভিতে অ্যাস্টেরয়েডের খবর দেখছি, মনে হচ্ছে এটি সেইটাই। দ্বিতীয় সৈনিক প্রশ্ন করে, তোমার মানে কি? সার্জেন্ট 81 বলে, সঠিক, যা কিছু হয়েছে এটি আমাদের বিশ্বের নয়, এটি একটি এলিয়েন যুদ্ধযন্ত্র। আমাদের দ্রুত অন্য বেসে পৌঁছতে হবে, যাতে আমরা সবাইকে জানাতে পারি। সেখানে একটি এপিসি ট্রাক আছে, যার মধ্যে তারা নিরাপদে যেতে পারে, কারণ ট্রাকের উপরে গুলি বা বোমার খুব বেশি প্রভাব হয় না। তারা এপিসি প্রস্তুত করে। এরপর তারা বুঝতে পারে এলিয়েন ওয়ার মেশিন তাদের আশেপাশেই আছে, কারণ কম্পাস এখনও দ্রুত ঘুরছে। সবাই এপিসিতে ওঠে। একজন সঙ্গী গুলি আনতে যায়। যখন সে গুলির বাক্স নিয়ে আসছিল, তখন এলিয়েন ওয়ার মেশিন আসে, তাকে স্ক্যান করে আক্রমণ করে হত্যা করে। কিন্তু মারা যাওয়ার আগে সে গুলির বাক্সগুলো সার্জেন্ট 81-এর দিকে ছুড়ে দেয়। সার্জেন্ট 81 এগুলো ধরে এপিসিতে উঠে আসে। এবার সবাই ওই গাড়ি থেকে পালানো শুরু করে, কিন্তু ওয়ার মেশিন এখনও তাদের পিছনে থাকে। এপিসির সামনে প্রচুর বোমা বর্ষণ করে। কিছুভাবে তারা ওয়ার মেশিনের হাত থেকে বেঁচে এগিয়ে যাওয়ার মধ্যে সফল হয় এবং এবার তারা ওয়ার মেশিনের ওপর হামলা চালায়। কিন্তু মেশিনটি এতটাই উন্নত প্রযুক্তির যে তাদের আঘাতের কোনো প্রভাব পড়ে না।
এরপর ওয়ার মেশিন তাদের ওপর লেজার দিয়ে আক্রমণ করে। এ সময় সার্জেন্ট 81 দেখে সামনে একটি পাহাড় আছে। সে পাহাড়ে আঘাত করে, ফলে পাহাড়ের কিছু পাথর নিচে পড়ে যায় এবং ওয়ার মেশিনের পথ বন্ধ হয়ে যায়। সে তার সঙ্গীকে বলে, এপিসি থামাও, কিন্তু তার সঙ্গী ইতিমধ্যে মারা গেছে, ফলে এপিসিতে দুর্ঘটনা ঘটে। সার্জেন্ট 81 দেখে তার প্রায় সমস্ত সঙ্গী মারা গেছে। দূরে সে এলিয়েন ওয়ার মেশিনকে দেখে, যা তার সঙ্গীদের সঙ্গে অন্য জগৎ থেকে যোগাযোগ করছে। তবে সে দেখে তাদের সঙ্গী 7, যিনি আগে আহত হয়েছিলেন, এখনও বেঁচে আছেন। তাকে দেখে সার্জেন্ট 81 খুব খুশি হয়। এরপর সে 7কে সঙ্গে নিয়ে এগিয়ে যায়। রাতে তারা কোথাও বিশ্রাম নেয়। 7 সার্জেন্ট 81কে বলে, আমি আর্মিতে তোমার ভাইয়ের সঙ্গে ছিলাম। সে সবসময় রেঞ্জার হতে চেয়েছিল। তার হাতেও ঠিক তোমার হাতে থাকা মতো একটি ট্যাটু ছিল, কিন্তু একদিন জানতে পারি সে আর এই জগতে নেই। সার্জেন্ট 81 তাকে জানায়, আমার ভাইয়ের শুধু একটি স্বপ্ন ছিল, আমরা দুজনই রেঞ্জার হই, তাই আমি এখানে এসেছি তার স্বপ্ন পূরণ করতে। আমি কোনো মূল্যে এই প্রোগ্রাম শেষ করতে চাই, কারণ এটি আমার ভাইয়ের স্বপ্ন। তার স্বপ্ন পূরণ করে আমি শান্তি পাব। 7 বলে, তুমি সত্যিই একজন সৎ রেঞ্জার। ঠিক তখনই সার্জেন্ট 81 দেখে দূরে ওয়ার মেশিন থেকে ধোঁয়া উঠছে, অর্থাৎ মেশিনের ভিতরে একটি ভেন্টিলেশন সিস্টেম আছে। সে 7কে বলে, আমার একটি পরিকল্পনা আছে, তুমি আমার জন্য অপেক্ষা করো। এরপর সে পৌঁছায় এমন একটি স্থানে যা পাহাড় ভাঙার জন্য তৈরি। সেখানে অনেকগুলো মেশিন, যেমন জেসিবি, ব্লাডোজার আছে, সঙ্গে ব্লাস্ট করার উপকরণও। সার্জেন্ট 81 ফ্লেয়ার গান দিয়ে আকাশে গুলি ছুড়ে দেয়। এলিয়েন ওয়ার মেশিন বুঝতে পারে গুলি কোথা থেকে এসেছে এবং দ্রুত সেখানে চলে আসে। সার্জেন্ট 81 আগে থেকেই সেখানে মাইন বসিয়ে রেখেছিল, ফলে এলিয়েন ওয়ার মেশিনের আশেপাশে একটি বড় বিস্ফোরণ ঘটে। তারপর সার্জেন্ট 81 জেসিবি নিয়ে আসে এবং ওয়ার মেশিনকে পাহাড়ের পাশে ধাক্কা দেয়, যেখানে ক্রাশার মেশিন আছে। মেশিনের একটি প্যানেল উপরে থাকে। ওয়ার মেশিন ইতিমধ্যেই গরম হয়ে গেছে, তাই তাকে নিজের ভিতরের তাপ বাইরে বের করার জন্য ভেন্টিলেশন খুলতে হয়। সার্জেন্ট 81 এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিল। সে প্যানেলটি অন করে দেয়, ফলে ক্রাশারের ওপর থাকা ছোট ছোট পাথরগুলো ওয়ার মেশিনের ওপর পড়তে শুরু করে। ভেন্টিলেশন খোলার কারণে সব পাথর মেশিনের ভিতরে চলে যায়। সার্জেন্ট 81 ক্রমাগত মেশিনটিকে পিছনের দিকে ঠেলে দিচ্ছে, কারণ মেশিনটি সেখান থেকে চলে যেতে চাচ্ছে। তখন ওয়ার মেশিন সার্জেন্ট 81-এর ওপর আঘাত করে, কিন্তু সে সঠিক সময় সরে যায়। এখনও পর্যন্ত মেশিনের ভিতরে অনেক পাথর ঢুকেছে, যার কারণে ওয়ার মেশিন অতিরিক্ত গরম হয়ে যায় এবং সার্জেন্ট 81-এর সামনে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরে মেশিনের ভিতরের সমস্ত বোমা বাইরে পড়তে শুরু করে। সার্জেন্ট 81 বুঝতে পারে একটি বিশাল বিস্ফোরণ ঘটতে চলেছে। তবে বিস্ফোরণের আগে সে সেখান থেকে নিরাপদে সরে যায়। এরপর সে 7কে কাঁধে তুলে ক্যাম্পে ফিরে আসে। আগেরবারও সে ঠিক একইভাবে তার ভাইকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু সে বাঁচাতে পারেনি, যার দোষবোধ আজও তার হৃদয়ে রয়েছে। তবে হয়তো এবার 7কে বাঁচানোর পর সেই দোষবোধ শেষ হয়ে যাবে। এই সময় তার মেজর ও কমান্ডার তাকে দেখে অবাক হয়ে যায়। তারা জিজ্ঞেস করে, আর কেউ বেঁচে গেছে কি? সার্জেন্ট 81 বলে, আমাদের দুজনের বাইরে আর কেউ বেঁচে যায়নি। এরপর মেজর তাকে বলেন, মহাকাশে যে অ্যাস্টেরয়েডটি ছিল আসলে তা এলিয়েনদের সেনাবাহিনী ছিল। আমাদের বিজ্ঞানীরা তার উপর হামলা চালিয়েছিল, ব্লাস্ট দিয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। এটি পৃথিবীর বিভিন্ন অংশে পড়ে গেছে এবং এখন তারা পুরো পৃথিবীতে আক্রমণ চালাচ্ছে। বড় বড় সেনাবাহিনী তাদের ধ্বংস করার চেষ্টা করছে, কিন্তু তাদের আধুনিক অস্ত্রও কাজে আসছে না। তুমি কিভাবে এত বিপজ্জনক ওয়ার মেশিনকে কোনো অস্ত্র ছাড়াই ধ্বংস করলি? সার্জেন্ট 81 বলে, আপনারাই তো বলেছেন প্রতিটি মেশিনের একটি সীমা থাকে, ঠিক তেমনি এই মেশিনেরও একটি সীমা আছে। যখন এটি গরম হয় তখন তার ভেন্টিলেশন খুলে যায়। যদি ওই ভেন্টিলেশনের মধ্যে কিছু ঢুকিয়ে তাকে জ্যাম করা যায়, তখন এটি গরম হয়ে ব্লাস্ট করে। আর এখন এই তথ্য পুরো বিশ্বের কাছে পৌঁছে গেছে। সাথে সাথে সার্জেন্ট 81-কে রেঞ্জার হিসেবে পদোন্নতি দেওয়া হয়, যা তার ভাইয়ের স্বপ্ন ছিল। অর্থাৎ এখন সেই রেঞ্জার 81। তাকে একটি স্কোয়াডের লিডার বানানো হয়, যেখানে রয়েছে অত্যন্ত দক্ষ ও বিপজ্জনক রেঞ্জাররা। তারা সবাই একসাথে সেই ওয়ার মেশিনগুলো শেষ করার জন্য বেরিয়ে পড়ে। এভাবেই এই গল্প শেষ হয়। আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।